মাগরিবের আজান দিয়েছে, গুনে গুনে আধা ঘন্টা পেরিয়েছে। তন্ময় প্রস্তুত বেরোনোর জন্য। ইতিমধ্যেই তার সেলফোনে কিছু সংখ্যক মিসড কলের আগামবার্তা পাঠিয়েছে। এই মুহূর্তে পুনরায় ভাইব্রেট হতেই আপকামিং কলটি রিসিভ করলো। নিজের কামরা ছেড়ে বেরোতে বেরোতে ফোনখানা কানের কাছটায় তুলল। কলের মালিক সৈয়দের কণ্ঠ ওপাশ হতে উত্তেজিত প্রবণতায় জর্জরিত, এক প্রকার আবোল তাবোল বকছে। সিঁড়ি ভেঙে নামতে নামতে তন্ময় শুধালো, কি এমন হয়েছে? সৈয়দ হুড়মুড়িয়ে বলে উঠল, আয় দ্রুত, সিনেমা না হলে মিস করবি, আপাতত স্লো পেডে আছে, ক্লাইম্যাক্স শুরু হওয়ার আগেই চলে আয়। ওরও লিভিং রুমে বসে সাবিয়া রুবির সঙ্গে। তিনজন একসঙ্গে লেপ্টে টেলিভিশন দেখছে, ভীষণ উত্তেজিত তাদের অঙ্গভঙ্গি। তন্ময় অধীর হতে যতটুকু বুঝতে পারল ওরা নাটক দেখছে, একটি ড্রামাটিক হিন্দি সিরিয়াল, যা প্রায় দৈনন্দিন সময়েই করে দেখে। এই অপ্রয়োজনীয় সব গান বাজনা ভর্তি সিরিয়ালে মেয়েগুলো কি পায়? শব্দদূষণ বয়ে আর কিছুই নয়। প্যান্ট পকেটে সেলফোন ঢুকিয়ে লিভিং রুমে পৌঁছে বিনা বাক্যে টেলিভিশন বন্ধ করে দিল। গুরুত্বপূর্ণ একটি দৃশ্য চলছিল তখন। টানটান উত্তেজনাপূর্ব সময়ে ব্যাঘাত ঘটতেই ওর তক্ষুনি মাথা তুলে চাইল। পরিপাটি লম্বাটে দেহের গম্ভীর মুখে ভ্রু তুলে তাকানো তন্ময়কে দেখে স্বভাবসুলভ ভীতু হলো। পরমুহূর্তেই ভীতু হৃদয়কে বুড়ো আঙুল দেখিয়ে দাপিয়ে উঠে দাঁড়ালো, কণ্ঠে তেজস্বী রূপ আনার বৃথা চেষ্টা চালালো। কেন বন্ধ করলেন তন্ময় ভাই? ওর মতন বিদঘুটে সাহস আবার সাবিয়া রুবির নেই। বড় ভাইকে দুইজন এহেন প্রশ্ন করবার সাহস পেল না। এখন তাদের বই নিয়ে টেবিলে বসার সময়, তা না করে টেলিভিশন দেখছে, হাসছে। এই তো তাদের বড় অপরাধ। ধমক যে এখন অবধি দেয়নি তাই অনেক। দুইজন আর চোখে ওরকে এক পলক দেখে আলগোছে মাথা নত করে সেখান থেকে কেটে পড়তে উদ্যত হলো। নিঃশব্দে ত্বরান্বিত পদচারণ ফেলে লিভিং রুম পেরিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে নিজেদের ঘরে চলে গেল। ওরও তখনও জবাবের প্রত্যাশায় চেয়ে আছে। তন্ময় নির্বিকার কণ্ঠে জানতে চাইল, তোর পড়াশোনা নেই? মুহূর্তে ওরও চুপসে যায়। পড়াশোনা সম্পর্কিত ব্যাপারে এই বাড়িতে কোনো প্রকার ছাড় নেই। বাবা হতে চাচ্ছু কেউই এই বিষয়ে তাকে আহ্লাদীপনা দেখাবে না, বরঞ্চ গম্ভীর কণ্ঠে বলবে, পড়াশোনা ইজ ইম্পর্ট্যান্ট আম্মু। তন্ময় তোমার ভালোর জন্যই বলছে। অযাচিত পড়াশোনা নিয়ে সকলের এত মাথা ব্যথা কেন? ওর কাঁচুমাচু ভঙ্গিতে বলে, আমি তো একা দেখছি না, আপুরাও সঙ্গে আছে। তন্ময় ঈষৎ হাসিটুকু গিলে শুধায়, কোথায় তোর আপুরা? ওর রাগান্বিত চোখে চেয়ে থাকে, পেছনে দৃষ্টি না ফেলে আঙ্গুল তাক করে বলে, আপনি কি অন্ধ? তন্ময় ভ্রু তুলে হতাশ গলায় জানায়, তাই তো মনে হচ্ছে, না হলে কাউকে দেখবো না কেন? ওর কিঞ্চিৎ ভ্রুদ্বয় কুঁচকে বসে, সন্দেহবান ভঙ্গিতে মাথা বাঁকিয়ে পেছনে ফিরে চায়। ফাঁকা সোফাটা দেখে নির্বাক হয়। আশেপাশেও পরিপূর্ণ দৃষ্টিতে চেয়ে দেখে, তার আপুদের চুল অব্দি কোথাও নেই। দুজন তাকে ফেলে পালাতে পারলো? ওরও গাল ফোলালো, চোখ মুখে অন্ধকার নামলো। মাথা ঘুরিয়ে বুক ফুলিয়ে শোধায়, বেশ করেছি একা একা টিভি দেখেছি। কি করবেন? তন্ময় হাত ঘড়িতে নজর বোলায়। কাঁটা ঘুরে 7টা 10, বেরোনো প্রয়োজন এক্ষুনি। বন্ধু-বান্ধব সব লেকের পাড়ে ইতিমধ্যে উপস্থিত। সে তদানীত পায়ে যাবার জন্য উদ্যত হলো, যেতে যেতে বলল, এসে দেখছি তোকে, কি করা যায়, আপাতত রুমে গিয়ে পড়তে বস। তন্ময় দরজা পেরিয়ে বেরিয়ে গেছে, গাড়িটা বের করে ড্রাইভিং সিটে বসেছে। চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট করতে দেখলো ওরু জানালার সামনে দাঁড়িয়ে, চোখ মুখে প্রত্যাশা, সাথে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। কাজ নামিয়ে দিতেই দৃঢ় গলায় জানতে চাইল, কোথায় যাচ্ছেন? তন্ময় ওই সুশ্রী মুখের পানে চেয়ে থাকলো, থেমে থেমে জানালো, একটু কাজ আছে। ওরও ইনিয়ে বিনিয়ে চলছে, সে সঙ্গে যেতে চাচ্ছে এই ভাবটাই স্পষ্ট। ঘুরতে ফিরতে এই মেয়ে পটু, তবে আজ তন্ময় নরম হবে না। ওরও যেতে চায় বললেও তার কাট কাট জবাব হবে, না, সে মোটেও চায় না ওরুর সঙ্গে আসুক, নাই বা সে সঙ্গে নেবে। তার বন্ধু বান্ধব এক একটা ঠোঁট কাটা স্বভাবের, মুখে অশ্লীলের চূড়ান্ত, বলে কয়েও ওদের থামানো সম্ভব নয়। গড় গড় করে উল্টাপাল্টা সব বলবে, যা এই মুহূর্তে তন্ময় চাচ্ছে না ওরও শুনুক, জানুক। তাই অবলীলায় বলল, ঘরে যা। দারোয়ান চাচা দরজা খুলে দিয়েছে। তন্ময় একটানে বেরিয়ে গেল। ক্ষণিকের জন্য আয়নায় দেখতে পেল ওরুর উদাসীন মুখশ্রী। ওই উদাসীন মুখশ্রীর পানে চাইতে ইচ্ছে করল ফিরে গিয়ে তাকে সঙ্গে নিতে, তবে না, সেটা অবশেষে সে করল না। ব্যস্ত সড়ক পথ ধরে যেতে যেতে অন্যমনস্ক হলো। এই একটা বাজে স্বভাব তার, ওরুকে কোনো বিষয় প্রত্যাখ্যান করতে পারে না। যদি কারণবশত করেও, তার মন তখন আনচান করতে থাকে। জাদুটা নাকি অতিরিক্ত করেছে তার উপর।
নইলে এমন বিচ্ছিরিভাবে ভালোবাসার জালে ফাঁসবে কেন? এমন ফাঁসে ফেসেছে যে ছোটবার সাধ্য এই জন্মে হবে বলে মনে হচ্ছে না। দীর্ঘশ্বাস ফেলে ভাবনা চিন্তা করে সবশেষে ঠিক করলো ফিরে এসে ওকে লং ড্রাইভে নিয়ে যাবে। এতে নিশ্চয় খুশিতে আতপাগল হবে। উদাসীন মন খারাপও ছুটে পালাবে। মাহিন পায়ের ওপর পা তুলে বসে, হাতে জ্বলন্ত সিগারেট, যা সে ক্ষণে ক্ষণে ঠোঁটের ফাঁকে পিষে ধরছে। সম্মুখে রিয়াজ উদ্দেশ্যহীন পদচারণ চালাচ্ছে, মুখমণ্ডল জুড়ে অসহায়তা, ভীরু ভীরু হাবভাব, টি-শার্টের ভাঁজে পুরুষালী অঙ্গপ্রত্যঙ্গ লেপ্টে আছে। সৈয়দ চোখ মুখ বুজে তৃপ্তি নিয়ে চিপস খাচ্ছে। খাওয়ার ফাঁকে ফাঁকে রিয়ানকে গুনে গুনে 4 বার খেতে সেধেছে। এতে রিয়ান রাগান্বিত হচ্ছে। শক্ত হয়ে এসেছিল তার চোয়াল। চোখে দুবার শাসিয়েছে সৈয়দকে। তাতে কি থেমেছে সৈয়দ? একদমই না। উল্টো সে সুরে তুলে গাইতে শুরু করলো। একবার খেতে না চাইলে সাধো শতবার। ইব্রাহিম দুপা ছড়িয়ে আধশোয়া হয়ে আছে, মাথাটা সৈয়দের পিঠে। বাদামের খোসা ছাড়িয়ে ওপরে ছুঁড়ে মেরে খেয়ে নিচ্ছে অবলীলায়। এ সৈয়দের সুরে তাল মিলিয়ে গেয়ে উঠল। না জানিয়ে না বুঝাইয়া বন্ধু পীড়িত কইরো না, স্বজন দেইকা কইরো পীড়িত, মরলে যেন ভোলে না, প্রেমের মরা জলে ডুবে না। রিয়ান এক এক করে বন্ধু নামক সদুশমনের মুখমণ্ডল দেখে নিল। ফোঁস করে সাপের মতন ফোনা তুলল। আঙ্গুল তুলে শাসাতে গিয়ে পারল না। তার হৃদয় চিরে তরল রক্ত গড়গড় করে বইছে। কণ্ঠ আটকে এসেছে। মাহিন এবারে মুখ খুলল। আহা, চুপ কর তোরা। দেখছিস না রিয়ান ফ্রাস্ট্রেট? ওকে মানসিক শান্তি দিবি না তো? রিয়ান কৃতজ্ঞতা নিয়ে চাইল মাহিনের পানে। চোখ জোড়া জ্বলজ্বল হলো। মুখ খুলে ওই সময় কিছু বলতে যাবে ওই সময়ই মাহিন সুর উঠিয়ে গেয়ে ওঠে। বিচ্ছেদ তো খেলাই ছিল, পিরিতি করে লাভ কি হলো সখা? ও সখা গো, পিরিত কইরো না। সৈয়দ আর ইব্রাহিম উচ্চস্বরে হেসে উঠল। হাসির তালে দুইজনে শুয়ে পড়ল। রিয়ান চোখ মুখ ভোঁতা করে ফেলল। মাহিন তখন অদ্ভুত গানটা গেয়েই চলল। তন্ময় উপস্থিত হলো এ যাত্রায়। অদূর হতে তাকে দেখে রিয়ান যেন জানে প্রাণ পাখি হাতে পেল। একদরে এগিয়ে গিয়ে ধরল তন্ময়ের কাঁধ। বিষণ্ণ মুখে কাঁদো কাঁদো হাব ভাব। দোস্ত, আমারে বাঁচা। তন্ময় অবুঝ নির্বিকার। সে ভ্রুদ্বার কুঁচকে শুধালো, কি হয়েছে? ইব্রাহিম হাসতে হাসতে দাঁড়িয়ে বলল, কি আর হবে? ওর জীবনে ব্রেকআপ ছাড়া আর কিছু কি হবার আছে? তন্ময় নির্বিকার, হতভম্ব। আমাকে এত তাড়া দিয়ে এই ছোট্ট বিষয় ডেকে নিয়ে এসেছিস? রিয়ান বড় বড় চোখ করে চেয়ে বলল, তুই এভাবে বলতে পারলি? আমার প্রাণের দোস্ত, এবার কিন্তু খুব সিরিয়াস ব্যাপার স্যাপার। ও শুধু আমাকে ব্লক করেনি, লক করেছে। ওর বাসা চেঞ্জ, ওর নাম্বার চেঞ্জ, ও কাজেও যাচ্ছে না। আজকে 4 দিন ধরে আমি হৃদয়রোগে পেশেন্টের মতন ছটফট করে চলছি। আয়ু বায়ু সব কমে গেছে। মাহিন শরীর কাঁপিয়ে হাসলো, চোখের কোণে জলটুকু মোছে। রিয়ানের পানে চেয়ে তন্ময়ের উদ্দেশ্যে বলল, তন্ময়, ওরে জিজ্ঞেস কর, ও কি কাজ করেছে যে ওকে এভাবে অ্যাভয়েড করছে সোহিনী? যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারলে ওর প্রেম আমি দিব। তখন বারবার বলেছি, বন্ধুর সাথে প্রেম করিস না, কিছু একটা হলে পুরো বন্ধুদের গ্রুপ নষ্ট হবে। কিন্তু না, গাধাটা বলে গেল ও নাকি পাগলের মতন ভালোবেসেছে, কখনো কষ্ট দেবে না, এক্সেট্রা। রিয়ান নাক ফুলালো, টিরটির করে কম্পিত ঠোঁট নাড়িয়ে জানালো, আমি কিছু করিনি। আমার কোন আমলের কোন এক্স গার্লফ্রেন্ড নাকি এসেছিল ওর কাছে, এসে তখনকার বালছাল দেখিয়েছে। এ নিয়ে এমনটা করতে পারে আমার সাথেও? এসব তো পাস্ট। ও তো জানে আমি কেমন। তখন খারাপ ছিলাম, আই অ্যাডমিট। কিন্তু এখন তো আমি ওইসবে নেই। ও ছাড়া কোনো নারীতে আমি দুবার তাকাইতে পারি না। সৈয়দ চুপ করে একটা মন্তব্য ছুড়ল, পাস্টে 1000 বার করে নারীদের পানে তাকানোর ফলাফল এখন বেরোচ্ছে। খেসারত দিল চুপ। রিয়াজ চেঁচালো, সৈয়দ, আই এম গনা কিল ইউ, শালা। তন্ময় অশান্ত ভঙ্গিতে মাথা নাড়ালো, বসে বসে বলল, চুপ কর তোরা, থাম এবার। রিয়ান থামল না। কাতর চোখে তন্ময়ের পানে চেয়ে থেকে বলল, প্লিজ কিছু কর। আমার মনে হয় কিছুক্ষণের মধ্যেই মারা যাব। তন্ময় কপালে 2 আঙ্গুল ঘষে নির্বিকার গলায় জানতে চাইল, তুই তোদের বাড়ি খুঁজেছিস? রিয়ান বিমর মুখে শুধালো, আমাদের বাড়ি? তন্ময় হতাশ, তোর মায়ের সাথে সুহানির ভালো সম্পর্ক, গিয়ে দেখ, আমোদেই আছে। রিয়ান দাঁড়িয়ে পড়ল, হনহনিয়ে ছুটল, পরপর দৌড়াতে লাগলো। মাহিন আর সৈয়দ ওর যাওয়ার পানে চেয়ে উচ্চস্বরে হাসল।
ধীর গলায় মাহিন বলল, কেন বলে দিলি? হারামজাদাটা আর একটু ছটফট করতো না হয়? তন্ময় বিনা বাক্যে নিঃশব্দে হাসে, মুখে পুলক ফেটে বন্ধুদের চক্করে একটা সিগারেট ধরায়। আড্ডাবাজের ঘড়ির কাঁটায় এসে দাঁড়ায় 9টার দোরগোড়ায়। তন্ময় তখনই উঠে দাঁড়ায়, বলে, আমি চলে যাচ্ছি। শরৎ নিঃসন্দিহান স্বরে দুষ্টুমি ভঙ্গিতে বলে ওঠে, আজ এত তাড়া কিসের মামা? ব্যাপার কি? তোর প্রেয়সী ওরফে প্রিয়তমা বুঝি অপেক্ষাতে আছে? বন্ধুদের মশকরাটুকু দুদণ্ড দাঁড়িয়ে থাকে। শোনার সময় তন্ময় হলো না। সে ততক্ষণে গাড়িতে উঠে বসেছে, গাড়ি স্টার্ট করে একটানে বেরিয়েছে সড়ক পথে। বন্ধু শেষ কথা কানে ভাসতেই হেসে ফেলল, বিড়বিড় করে বলল, বলো কোন প্রিয় নামে ডাকি? প্রেয়সী, প্রিয়তমা নাকি জোনাকি? অস্থিরতা, চঞ্চলতা, ব্যাকুলতা এবং আকুলতা সেইসব প্রভৃতি ভাব তন্ময়ের শক্তপোক্ত হৃদয়ে ছিল। এ পর্যায়ে সেইসব পোটলাপাটলি বেঁধে হাওয়ায় ভেসে গেল। হৃদয় তীব্র বিদ্রোহী হয়ে উঠল। আন্দোলন ঘোষণা করল যেন। যার জন্য করল চুরি, দিন শেষে সেই বলল চোর। বন্ধু-বান্ধব ফেলে তড়িঘড়ি করে ছুটে এলো যার জন্য, সেই রানী ভিক্টোরিয়া তো দিব্যি ঘুরে বেড়াতে গেছে। তন্ময়ের অপেক্ষাতে চুপচাপ বসে নেই। অভিমানে তন্ময়ের স্বভাবসুলভ গম্ভীর মুখটা দ্বিগুণ এবং গাঢ়তম ভাবে গম্ভীর হয়ে এলো। জাবেদা বেগম চিন্তিত কণ্ঠে শোধালেন, আমার বাবার মুখটা এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? তন্ময় নির্বিকার হাবভাবে বলল, কিছু না। একটা কফি করে দাও তো মা। জাবেদা বেগমের গলাতে একদলা আগ্রহ গেঁথে আছে। সে না হয় করে দিলাম। আগে এটা বল, ভালোই ভালোই এলি, যেই শুনলি ওরও বেরিয়েছে মুখটা ভোঁতা করে ফেললি। ব্যাপার কি আমাকে বল, আমিও শুনে মুখটা ভার করি। তন্ময় অস্বস্তিতে পড়ল, লজ্জা পেল ঈষিত। গম্ভীর মুখে অদেখা সংকোচ। দৃষ্টি ঘুরিয়ে অস্বস্তিটুকু নিপুণভাবে এড়িয়ে গেল। কি সব বলছো? কফি করে দেবে না? তা সরাসরি বলে দাও। জাবেদা বেগম ঠোঁট টিপে হাসলেন, বাহ বাহ, কথা ঘোরানো হচ্ছে। বস, এনে দিচ্ছি। তন্ময় লিভিং রুমের সোফাতে গিয়ে বসল। সম্পূর্ণ বাড়ি জুড়ে নিস্তব্ধতা। মুক্তি বেগম আর জাবেদা বেগম ছাড়া কেউই নেই এই মুহূর্তে। মোস্তফা সাহেব সবাইকে নিয়ে বেরিয়েছেন। তন্ময় সংবাদপত্র হাতে তুলে নিল, মনোযোগী হওয়ার প্রয়াস। হেডলাইন কোনোরকমে পড়ে চোখ বুজে নিল, সংবাদপত্র ভাঁজ করে পুনরায় টেবিলে রেখে দিল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছাড়ল টেলিভিশন। আর টিভিতে একটা বাংলা নাটক চলছে, সেটাতে ক্ষীণ মস্তিষ্ক নেওয়ার প্রচেষ্টা। কিছুক্ষণ বাদে জাবেদা বেগম এলেন কফি হাতে। নিজের জন্য চা নিয়ে এসেছেন। ছেলের পাশে বসে কফিটা এগিয়ে ধরলেন। তন্ময় নিয়ে পুনরায় টিভির পর্দায় দৃষ্টি ফেলল। একটা ঝগড়ার দৃশ্য চলছে। দুজন গ্রামীণ মহিলার আঁচল বেঁধে ঝগড়া করছে। ভাষা এবং চেঁচামেচি শুনে তন্ময় স্তব্ধ, বিমূঢ়। সে চ্যানেল পরিবর্তন করতে চাইলে জাবেদা বেগম বাধা সাধলেন। আগ্রহী চোখে চেয়ে বললেন, দেখ কিভাবে ঝগড়া করছে। ঝগড়াটার একটা কথা পয়েন্টে পয়েন্টে। তন্ময় বাকরুদ্ধ না হয়ে পারল না। আশ্চর্য, এই ঝগড়ার কথা পয়েন্টে পয়েন্টে হলেও আমি দেখে কি করব? জাবেদা বেগম বিরক্ত মুখে বোঝালেন, ঝগড়া করাটা একটা আর্ট, শিখে রাখা ভালো, কাজে দেবে ভবিষ্যতে। তন্ময় বিরসভাবে নিয়ে উঠে দাঁড়াতে চাইল। জাবেদা বেগম নিজের থেকে দ্বিগুণ উচ্চতার ছেলেকে টেনে বসিয়ে দিলেন। উৎসাহ নিয়ে বললেন, দেখ না একটু। তন্ময় অগত্যা উদাস নয়নে ফের দৃষ্টি ফেলল টিভি পর্দায়। কফিতে চুম কফিতে ঠোঁট বসাতে বসাতে মস্তিষ্ক অন্য ভাবনায় বিভোর। এই যাত্রায় মুফতি বেগম আসলেন। তিনি এসে ভীষণ আগ্রহী নিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? অমনি জাবেদা বেগম তাকে টেনে পাশে বসিয়ে দিলেন। টেলিভিশনের পর্দায় চলতে থাকা ঝগড়া দেখাতে ব্যস্ত হলেন। মুফতি বেগমও অতিমাত্রায় আগ্রহভরা নয়নে দেখতে বসলেন। দেখতে দেখতে মন্তব্য করলেন। সেই সুযোগে সদ্ব্যবহার করল তন্ময়। আলগোছে উঠে পড়ল। ত্বরান্বিত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। নিজের রুমে ফিরল ঝটপট। আগামীকালের গুরুত্বপূর্ণ অফিস কাগজপত্র সহ ল্যাপটপ হাতে তুলে নিয়ে এগুলো বারান্দার দিকে। বারান্দায় বসলো আরামদায়ক ভঙ্গিতে। উরুতে ল্যাপটপ রেখে কফি খেতে খেতে ব্যস্ত হলো কাজে। কাজকর্মের মনোনিবেশ হতে ভুলে বসলো রমণী ভিক্টোরিয়া অরুকে, যিনি ধেই ধেই করে ঘুরতে বেরিয়েছে। ঘড়ির কাঁটায় এখন 11টা 20। আসমানের এই সময় গুরুতর দুর্দশা। কালো মেঘে আচ্ছন্ন পরিপূর্ণ আকাশ। ঢাকঢোল পিটিয়ে মেঘেরা গর্জন করছে। চাঁদের কোনো হদিস নেই। উদাসীন বৃষ্টি এই নামবে ভাব। গাড়ির ধ্বনি কর্ণগোচর হলো।
ফিরেছে হয়তো সকলে। তন্ময় উঠল না, নাক ফুলালো, ধ্যানমগ্নতায় কাজে ডুবলো পুনরায়। মিনিট চারেকের মাথায় দরজায় করাঘাত পড়ল, পরপর ঢুকলো অরুর মাথা। তন্ময় মাথা তুলল না ল্যাপটপের স্ক্রিন হতে, না সে ফিরে চাইলো। অরু ছোট করে আসলাম বিড়বিড়িয়ে জানালো। এতেই তন্ময় বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেখালো না, নিজের মতন কাজ করে গেল। অরু ছোট ছোট পদচরণে বারান্দায় এলো, মাথা ঝুঁকিয়ে দেখলো কর্মরত তন্ময়কে, চঞ্চল চাহনি দ্বারা চেয়ে রইল। বেচারি বেজায় চিন্তিত তন্ময়ের গম্ভীর আগ্রহহীন হাবভাবে। ওরও মিনিট খানেক চুপচাপ দাঁড়িয়ে থেকে বলল, তন্ময় ভাই কি করেন? তন্ময় নিরুদ্বেগ নির্লিপ্ত, ঈষির ধ্বনি তুলে ল্যাপটপের কিবোর্ডে টিপে চলল। প্রয়োজন অনুভব করলো না দৃষ্টি তুলে তাকানোর। ওরও আশ্চর্যের সপ্তমে পৌঁছালো, চোখ মুখ ভোঁতা হলো, অভিমানে সিক্ত হবার জোগাড় করার আঁখে দু চোখ। কথা বলছেন না কেন? দিন শেষে তন্ময় দুর্বল অরুর প্রতি, ওর সামনে সে অসহায়, চেয়েও দীর্ঘক্ষণ এড়াতে পারে না এই মেয়েকে। বিধাতা তাকে এতটা শক্ত হৃদয় দেয়নি। এ যাত্রায় ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি রাখতেই গম্ভীর কণ্ঠে বলল, দেখছিস না কি করি? ওর বুকের ভেতরটা দুরু দুরু কাঁপল, তির কাঁপছে ওষ্ঠদ্বয়, যেন কিছু বলতে চায়, অভিমানে হৃদয় উত্তপ্ত হয়ে ওঠে। একচিত্তে চেয়ে রয় তন্ময়ের মুখের পানে। ঝুমঝুমিয়ে বর্ষণ নামে তক্ষণি। ওর অন্যমনস্ক ভঙ্গিতে বাইরে তাকায়, বৃষ্টিতে দৃষ্টি পড়তেই ভেতরটা ধক করে ওঠে। ছাদে ঘটিত এক একটি দৃশ্য ফিল্মের মতন দু চোখের পাতায় ভাসে, ক্ষণিকের অভিমান অদৃশ্য হয়ে যায়। দৃষ্টি ফিরিয়ে আর চোখে তন্ময়ের পানে চাইল, দৃষ্টিতে দৃষ্টি মিলল। তন্ময় গনে গনে মিনিট খানেক ধরে দেখছে ওর লাজুক মুখশ্রী। বৃষ্টির পানে চেয়ে রক্তিম হয়ে আসা ওর গাল জোড়া সে নির্নিমেষ উপভোগ করছে। দৃষ্টিতে দৃষ্টি মিলতেই তন্ময়ের শরীর জুড়ে উত্তাপ, দৃষ্টি নিবিড়। নীরবতা ভেঙে বলে, ঘুরতে গিয়েছিলি? ওর ধীরে সুস্থে দুবার মাথা দুলিয়ে বোঝায়, গিয়েছিল। তন্ময় নির্বিকার ভঙ্গিতে বলল, ঘোরাফেরা হয়েছে, এখন গিয়ে শুয়ে পড়। ওর চুপচাপ দাঁড়িয়ে, মুখটা চুপসানো। সে ইতস্ত ভঙ্গিতে প্রশ্ন করল, আপনি কি আমার উপরে রেগে? তন্ময়ের কাঠখোট্টা জবাব, না। ওর যেন পাকাপোক্তভাবে স্বীকৃতি পেল, বিড়বিড়িয়ে বলল, আমি কি করলাম? আমার উপর রাগ করার কারণ কি? রাগা তো আমার উচিত। তন্ময় শুনেও শুনল না, কাগজপত্র ল্যাপটপ হাতে উঠে দাঁড়ালো, বড় বড় পায়ে বেডরুমে চলে এলো। আশা অনুরূপ তার পেছন পেছন আবছায়া অনুভব করতে না পেরে আর চোখে পেছনে চেয়ে দেখে ওর বারান্দাতেই দাঁড়িয়ে একচিত্তে বৃষ্টি দেখছে। তন্ময় সেই দৃষ্টিতে থমকালো, হৃদয় অশান্ত। দৃষ্টি নরম হলো, ঝোঁক গিলে অনুভব করলো ভেতরটা স্রোতের ন্যায়। তার ছোট্টখাট্ট একচিলতে অভিমান রইল না, পা জোড়া নিজ মোতাবেক কাজ করে বসলো। ধীরে সুস্থে এগোতে থাকলো বারান্দার দিকে, থামলো ঠিক ওর পেছনে। ওর গ্রিলের ফাঁক-ফোকর দ্বারা হাত বাইরে দিয়ে রেখেছে, বৃষ্টির জল ছুঁয়ে দিচ্ছে ওর কোমল ফর্সা চিকন হাত। সে দৃশ্য দেখে বেশ লাগলো তন্ময়ের। আনমনেই নিজের হাতও বাড়ালো ঠিক ওর হাতের নিচে, আর চোখে দেখলো এহেন কাণ্ডে ওর হাসছে। মিটিমিটি হাসিটুকু ওর ভালো লাগার কি সুন্দরভাবে জাহির করছে। ওরকে দেখতে নিয়ে অনুভব করলো তার হাতের আরেকটি হাতের স্পর্শ। তড়িৎ সেই দিকে দৃষ্টি ফেলে দেখলো ওর ছোট্ট হাতটা তার বৃহৎ হাতের মুঠোয় যত্ন সহকারে পড়ে আছে। মুহূর্তেই শীত হাসি খেলা করলো ওর ওষ্ঠজোড়ায়। ওর একচিলতে বৃষ্টি দেখলেও তার দৃষ্টি বৃষ্টির উপভোগ করার প্রেয়সীর সে নিবদ্ধ হয়নি। মুহূর্তে ঈষৎ হাসি খেলা করলো ওর ওষ্ঠজোড়ে। ওরও একচিত্তে বৃষ্টি দেখলেও তার দৃষ্টি বৃষ্টি উপভোগ করার প্রেয়সীতেই নিবদ্ধ হয়ে রইল। বর্ষাকাল পেরোলো ভাদ্র আশ্বিন, চলছে অগ্রহায়ণের মাস, ঋতু হেমন্তকাল। আজ বুধবার। গত 2 মাস ধরে তন্ময় কাজের সূত্রে ব্যস্ত। সকাল 7টায় বেরিয়ে ফেরে রাত 11টায়, এমনকি মাঝে মধ্যে 12টা ছয়। আজকাল শুক্রবার ব্যতীত বাসায় থাকা হয় না। কাল আবার কাজের সূত্রে বেরোতে হবে চট্টগ্রামের উদ্দেশ্যে। 2 দিন থাকা লাগতে পারে সেখানে। আজই তার ম্যানেজার হোটেল বুকিং করে রেখেছে, কাল সকাল সকাল রওনা হবে। সেই সূত্র ধরে আজ অফিস হতে তাড়াতাড়ি বেরোনো হয়েছে। তখন ঘড়ির কাঁটায় ঘুরছে 7টা। গাড়িটা সবেমাত্র তাদের এলাকায় ঢুকেছিল, অমন সময় কর্ণ প্রবেশ করলো ছোট্টখাট্ট ডাক, গলার স্বর পরিচিত। অয়নের কণ্ঠ চিনতে অসুবিধে হলো না তন্ময়ের। জানালার কাঁচ খোলা ছিল কিঞ্চিৎ,
এতে দেখতে পেল অয়নের অব্যয়। সবেমাত্র দুগাল জুড়ে দাড়ি গোঁফ ওঠা শুরু করেছে। বাচ্চা বাচ্চা ভাবটা এখন আর নেই। অয়ন ঝুঁকে হাসি মুখে আবদার করলো, ভাইয়া এক কাপ চা খাওয়ার সময় হবে? ছেলেটার কণ্ঠে অগাধ পরিবর্তন এসেছে। তন্ময় একচিত্তে কিছুক্ষণ অয়নের মুখমণ্ডল দেখে। সেই মুহূর্তেই তার দু চোখের পাতায় ভেসে ওঠে বোনের কান্নারত মুখশ্রী। ছোট্ট বোনের কান্নার কারণ তো তার সামনে উপস্থিত এই ছেলেটাই। এই জন্যই তো দিনরাত কেঁদে কেটে বেড়ায়, যন্ত্রণায় প্রায়ই ছটফট করে, যা হুটহাট তার তীক্ষ্ণ নজরে দেখা দেয়। ভাবনা চিন্তার অদেখা হিসেব নিকেশ কষে। অবশেষে তন্ময় ঠোঁটে ঠোঁট টিপে থমথমে মুখে মাথা দোলায়। গাড়িটা একপাশে রেখে বেরিয়ে আসে। চা পানের দোকানে অদূরেই। দুজন ধীরে সুস্থে হেঁটে সেখানে পৌঁছে পাশাপাশি বসে। অয়ন এক ফাঁকে উঠে দাঁড়ায় দুটো চায়ের অর্ডার দিতে। দেবার এক ফাঁকে শোধায়, ভাইয়া সুগার কেমন? তন্ময় শর্টকাট জবাব, উইদাউট সুগার। চায়ের অর্ডার দিয়ে আসে, মাঝে সামান্য দূরত্ব রাখে। পুনরায় তন্ময়ের পাশে বসে অয়ন। দুহাতের তালু ক্রমশই প্যান্টে ডলতে থাকে, ছোট্ট ছোট্ট ঢোক গিলে। এই কাজকর্মগুলো নার্ভাসনেসের লক্ষণ। তন্ময় বুঝতে আর বাকি রইল না এই ছেলে ঠিক কি নিয়ে কথা বলবে। তবে মুখে সেই কুলুপেটে থাকে, গম্ভীর মুখটা দ্বিগুণরূপে ভারী করে রাখে। সে দেখতে চায় ওর সাহস কত, বুকের পাটা কত বড়। আজ তার পরীক্ষা নেবে সে। কোন জাদুমন্ত্র ছুঁড়ে পাগল করলো তার আদরের বোনকে। তার তো তাকে যে কোনো মূল্যে জবাব দিতে হবে। অয়ন এদিক ওদিক চেয়ে নিজেকে ধাতস্থ করলো। খানিকক্ষণ চুপ করে নীরবতা ভেঙে অপ্রস্তুত গলায় শোধালো, ভাইয়া আপনার দিনকাল কেমন যাচ্ছে? তন্ময় নির্বিকার, আলহামদুলিল্লাহ। তোমার বলো, পড়াশোনা কেমন চলছে? অয়ন জোরপূর্বক সামান্য হাসার চেষ্টা চালালো। ভালোই, সামনেই ফাইনাল। মন দিয়ে পড়াশোনা করতে চাচ্ছি কিন্তু পারছি না। তন্ময় উদাস কণ্ঠ ও উচ্চারণ করলো। আগ বাড়িয়ে আর জিজ্ঞাসা করলো না কেন পারছিস না বা আশাবাদী। অয়নের সুযোগের পর্যন্ত দিল না। অপরদিকে অয়ন বাক্রুদ্ধ হয়ে পড়ল। হাসফাস করে বেচারা চুপসে গেল। সে সময় 2 কাপ চা দিয়ে গেল এক বালক। অয়ন একটা কাপ নিয়ে অপরটি তন্ময়ের দিকে এগিয়ে ধরল। তন্ময় বিনা বাক্যে চায়ের কাপ নিয়ে তাতে চুমুক বসালো। তবে অয়ন চায়ের কাপ হাতে বসে থাকলো, নীরবতায় কথা দিয়ে সাজাতে ব্যস্ত যেন। তন্ময় আর চোখে নিশ্চুপভাবে ওর মুখভঙ্গি অনুসরণ করলো, সঙ্গে চায়ে ধীরে সুস্থে চুমুক বসাতে থাকলো। 2 মিনিট নীরবতায় কেটে গেল। চায়ের কাপ ফাঁকা হলো, তবে অয়নের বুলি ফুটল না। তন্ময় আশাহত, এই ছেলেকে দিয়ে বুঝি কিছুই হবে না। যেই ছেলে প্রেমিকার বড় ভাইয়ের সম্মুখে বুক ফুলিয়ে ভালোবাসা জাহির করতে পারে না, সে কতটুকু সাহসী হবে, কতটুকুই বা পুরুষত্বের পরিচয় দেবে। এভাবেই তার বোন বয়সে বড়, অয়ন ছোট। বয়সের সঙ্গে যদি ওদের চিন্তাভাবনা সাহসিকতা কম হয় তাহলে হবে না। বয়স কম হলেও চিন্তাভাবনা, ব্যক্তিত্ব এবং পুরুষত্ব থাকতে হবে অধিক। যাত্রার হাতে তো আর আদরের বোনকে সে তুলে দেবে না। ফাঁকা চায়ের কাপ হাতে উঠে দাঁড়ালো তন্ময়। দুটো চায়ের বিল অয়নের পূর্বেই মিটিয়ে দিল। অয়নের উদ্দেশ্যে বলল, থাক তাহলে, পরে দেখা হবে। তন্ময় কয়েক কদম হেঁটে চলে গিয়েছে। অয়ন দৌড়ে গিয়ে তন্ময়ের সামনে দাঁড়ালো। তাদের আশপাশটা আঁধারে আর নির্জন, মানুষের আনাগোনা কম। অয়ন ঘন ঘন শ্বাস নিল, চোখ মুখ শক্ত করে সময় নিয়ে দৃঢ়ভাবে জানালো, ভাইয়া আমি আমি সামিয়াকে ভালোবাসি। যতটা ভালোবাসলে নিজের সত্য ভুলে যাওয়া সম্ভব ততটা। তন্ময় নির্বেক মুখশ্রী দেখে অয়নের মুখমণ্ডলে হাবভাব পরিবর্তন হয়। কিঞ্চিৎ বিস্ময় খেলা করে ওর চোখ জোড়া জুড়ে। তন্ময় সেই দৃষ্টি চেয়ে তর্জনী তুলে বলে, বলে নয়, করে দেখা। চোখে আঙ্গুল তুলে বোঝা বয়স কিছুই নয়। বিশ্বাস করা, ইউ ক্যান হ্যান্ডেল হার, ইউ ক্যান টেক কেয়ার অফ হার। আমরা ওকে রাজকুমারীর মতন বড় করেছি, এবার তার হাতে তুলে দেব যে রানীর মতন বাদবাকি জীবন রাখতে পারবে। অয়ন স্বস্তির নিঃশ্বাস ফেলল, ক্রমাগত মাথা দোলালো। উৎসাহ খেলা করলো ওর চোখ মুখ জুড়ে। অটল বলিষ্ঠ কণ্ঠে বলল, আমি নিজেকে প্রমাণ করেই আসবো ওর হাত চাইতে। ভাই আপনি শুধু আমায় একটা সাহায্যের নামে ওয়াদা করুন, তাহলে আমার সামনে এগোতে কোনো সমস্যা হবে না। তন্ময় আগ্রহী গলায় শোধালো, কি? অয়ন এ যাত্রায় বিধ্বস্ত হলো। কয়েকদিন পর পর শুনছি ওকে দেখতে আসছে।
বিয়ে শাদির কথাবার্তা চলছে, এসব আমাকে মানসিকভাবে শান্তি দেয় না। আমি পড়াশোনায় মন বসাতে পারি না। প্লিজ ভাইয়া, আমাকে 2 বছর দিন, এর মধ্যে ওর বিয়ে শাদী আটকে রাখুন। আমি কথা দিচ্ছি, আমি সেই অয়ন তৈরি হব, যে অয়নের হাতে আপনি নির্দ্বিধায় সাবিয়ার হাত তুলে দিতে পারবেন। অয়নের থমথমে মুখে পরিবর্তন ঘটে, ভ্রুদয় শিথিল হয়ে আসে, ডান হাত উঠিয়ে অয়নের প্রশস্ত কাঁধে রাখে। বেস্ট অফ লাক। অয়ন হেসে বলে, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে ভাইয়া, আপনি তো বুঝেন আমার ভালোবাসা সাবিহার জন্য কতটা গাঢ়। তন্ময় আশ্চর্য হয়, চড়া কণ্ঠে শোধায়, কিভাবে বুঝবো? অয়ন লাজুক ভঙ্গিতে জানায়, এক সত্যিকারের প্রেমিক চেনে আরেক সত্যিকারের প্রেমিককে। এবার তন্ময় আশ্চর্যের সপ্তমে পৌঁছায়, অষ্টদয়ের মধ্যে কিঞ্চিৎ ফাঁক হয়। সে ভাষা হারিয়ে বসে ক্ষণিকের জন্য। সে নিজেকে স্বাভাবিক করে কোনো রকমে প্রশ্ন ছড়ে, কে সত্যিকারের প্রেমিক? অয়ন মিটিমিটি হেসে ফেলে, আপনি? ভাইয়া, আমি তো জানি আপনি ওরকে ভালোবাসেন। আতপাগলও এক দেখাতে বলে দিতে পারে। আপনার চোখে মুখে তীব্র ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। তন্ময় নিশ্চল নিস্পন্দ, চোখে মুখে লেপ্টে অবিশ্বাস্যতা। তন্ময় নিস্তব্ধভূত অবস্থা ফোয়াদ তোলে। অয়ন এই ফাঁকে এক দৌড়ে পালায়। মিনিটের মধ্যে ওকে আর দূর দূরান্তে দেখা যাচ্ছে না। তন্ময় এক পর্যায়ে ডেকেও ওর সাড়া পেল না। অগত্যা চিন্তায় পড়ল ভীষণ। তার গম্ভীর মুখে কি লেখা আছে ওরকে সে ভালোবাসে? না হলে এক দেখাতে মানুষ কিভাবে বোঝে? অয়নও বা কিভাবে বুঝতে পারল? জটিল সমস্যা। শাহজাহান বাড়ির দোরগোড়া পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে ঘড়ির কাঁটায় ঘুরেছে 8টায়। তন্ময় গাড়ি পার্কিং করে বেরোতেই সর্বপ্রথম খেয়াল করলো ওরকে। দোতলায় দাঁড়িয়ে রয়েছে মুখ ভোঁতা করে, অর্ধখণ্ডিত ধপধপে সাদা চাঁদসহ সমগ্র নক্ষত্র ঠিক ওর মুখের ওপর। সেই চমৎকার আসমান অবলীলায় দেখছে। নয়নযুগল জুড়ে নৃত্যকারের মুগ্ধতা নেই। উদাস হতাশ ওর হাবভাব, যেন পৃথিবীতেও পরিপূর্ণভাবে একাই আছে, ওর কেউ নেই। তন্ময়ের ক্লান্ত মুখের পানে ঈষৎ আবিরের ছাপ পড়ল এই যাত্রায়। সে স্বেচ্ছায় গাড়ির দরজাটা বিকট ধ্বনি তুলে লাগালো। এতে কাজ হলো বটে। ওর তড়িৎ দৃষ্টি নিচে ফেলল। তন্ময়কে ফিরতে দেখে বাকরুদ্ধ হলো। ক্ষণিক চোখ বড় বড় করে চেয়ে রইল। দৃশ্যমান রূপে তার ভোঁতা মুখটুকু উচ্ছ্বাসে রূপান্তরিত হয়ে এলো। পর মুহূর্তে সহসম্মুখ হাত উঠিয়ে ব্যাকুল গলায় চেঁচিয়ে ডাকল, তন্ময় ভাই, এই যে আমি ওপরে। তন্ময় এমন এক ভাব ধরল, যেন ওরকে সে মাত্রই খেয়াল করল। কিছুক্ষণ আগে ভাবলার মতন ওকে দেখার ব্যক্তিটি সে নয়। প্রিয়সীর অ্যাটেনশন পেতে শব্দ তোলা ব্যক্তিটি একদমই সে নয়। প্রিয়তমার মুখ দেখে ঈর্ষিত হাসার ব্যক্তিটিও সে নয়। এই যাত্রায় তন্ময় দৃষ্টি তুলে গম্ভীর মুখে মাথা দোলায়, আর চোখে আরো দুবার চাইল। তড়িৎ পদচারণে ভেতরে ঢুকলো। দৈনন্দিনের ন্যায় আজ আর লিভিং রুমে এক মুহূর্তের জন্য দাঁড়ালো না। সোজাসাপটা সিঁড়ি বেরিয়ে দোতলায় উঠে এলো। ওরু দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল মায়াবী মুখখানা নিয়ে, পরনে মসলিন কামিজ, ওড়নাটা কি সুন্দর করে চারপাশে ছড়িয়ে। ওর এই হাস্যোজ্জ্বল মায়াবী মুখমণ্ডল জাদুর মতন কাজ করলো। টনিকের ন্যায় দূর করলো তার সারাদিনের ক্লান্তি, রাগান্বিত অনুভূতি। হাওয়ায় ভেসে গেল সব রকমের কার্যক্রমের চিন্তাভাবনা। একদলা আবেগ, অপরিসীম ভালোবাসা ব্যতীত কিছুই অবশিষ্ট রইল না হৃদয়ে। অদৃশ্যভাবে নরম হয়ে এলো ভঙ্গিমযুক্ত তার গম্ভীর মুখ। উড়চণ্ডী রূপে চটপট গলায় শোধালো, আজ থেকে বুঝি 8টায় ফিরবেন, ঠিক আগের মতন? ওর মুখশ্রী জুড়ে প্রত্যাশা, জ্বলজ্বল করছে আঁখি দুটো। ওর প্রত্যাশার ভিত্তি মুখমণ্ডল হতে তন্ময় দৃষ্টি ফিরিয়ে নেয়। ইচ্ছে করছে না প্রত্যাশা ভেঙে সত্যিটা জানাতে। দ্বিধাদ্বন্দ্বে ভোগা তন্ময়ের পূর্বেই বাচ্চা বাচ্চা কণ্ঠটি অদল হতে বলে ওঠে, তন্ময় ভাইয়া, কালকে চট্টগ্রাম যাবে, এর জন্যই তো আজ তাড়াতাড়ি ফিরেছে। ও রাপি, তুমি দেখছি কিচ্ছুই জানো না। দীপ্ত দৌড়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে আসে। কোঁকড়ানো চুলগুলো ওর হাঁটার তালে তালে মিলিয়ে দুলছে। স্বাস্থ্যসম্মত মুখখানা হাসির পরশে গোল আলুর ন্যায় হয়ে আছে। ওরও সেদিকে ধ্যান নেই। সে অবাকের চূড়ান্তে, কণ্ঠে বিস্ময়। কি? তন্ময় আলগোছে নিজের কক্ষের দিকে হাঁটা ধরে। রেগেমেগে অস্থির অরু তার পেছন পেছন আসছে আর প্রশ্ন করে যাচ্ছে, আপনি কাল সত্যি চট্টগ্রাম যাচ্ছেন? কদিনের জন্য যাচ্ছেন? কেন যাচ্ছেন? তন্ময় চোখ তুলে দীপ্তর পানে চাইতেই দীপ্ত কি বুঝলো কে জানে। সে হেসে দৌড়ে চলে গেল। আগ্রহ চোখে তাকে আর ফিরে তাকাতে দেখা গেল না। অরুর অবশ্য সেই দিকে গভীর
অভিনিবেশ নেই। সে তখনও একধারে প্রশ্ন করায় ব্যস্ত। তন্ময় ধৈর্য সহকারে নির্নিমেষ শুনতে ব্যস্ত।